আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের টপিক হচ্ছে ২ টা। একটা হচ্ছে IS 21, আরেকটা হলো IS 38। তো এখন একটা হচ্ছে একটু আপনাদের জন্য বলে রাখি। একটা হচ্ছে প্রেজেন্টেশন ফরম্যাটে, আরেকটা হচ্ছে ওয়ার্ড ফরম্যাটে। আজকে আপনারা দেখবেন, দেখে একটু মানে ২ টা ২ কাজে ২ পারপাসে আমার লাগছিল, সেই ২ টা আরকি নিয়ে আসা। তো আপনারা একটু ওপিনিয়ন দিবেন। যেটা ওয়ার্ড পারপাসে সেটা হচ্ছে একটা মোটামুটি আ 3.5 আওয়ার্স এর একটা সেশন ছিল। ওই সেশনের ও ওই ডকুমেন্টটাই নিয়ে আসা। আর যেটা পিপিটি ওইটাও আরেকটা জায়গা থেকে নিয়ে আসা। একটু আমাকে আপনারা ইনফর্ম করবেন যে এইটা আপনারা কোনভাবে আসলে দেখতে চাচ্ছেন। পিপিটি আকারে দেখতে চাচ্ছেন নাকি ওয়ার্ড ফরম্যাটে দেখতে চাচ্ছেন। যেভাবে আপনারা দেখতে চাবেন নেক্সট থেকে ওই স্টাইলেই আমরা নিয়ে আসবো। কারণ আমি বিভিন্ন জায়গায় যখন ক্লাস নেই তখন একেকজনের রিকোয়ারমেন্ট একেক রকম থাকে। Yes, you can get the materials, আরিফুর রহমান ভাই। You can get the materials, ম্যাটেরিয়ালস গুলা দিয়ে দিবে আপনাকে। আমি দিয়ে দিছি, ভাই আপনাকে ম্যাটেরিয়ালস গুলা দিয়ে দিবে ইনশাল্লাহ। আহ, তো ওইটা আমি ভাইকে মেইলে দিছি, ভাই নিয়ে অবশ্যই আপনাদের এটা দিয়ে দিবে। তো এখন এটা একটু আমাকে জানাবেন। কারণ হলো এক জায়গায় পিপিটি নিয়ে গেছি, উনারা আবার বলছে যে ম্যাডাম এটা ওয়ার্ড ফরম্যাটে হলে ভালো হয়, কারণ আমরা তো আসলে এটা প্রিন্ট আউট দিব, পিপিটি হলে পেজ নাম্বার অফ পেজ বেশি বেড়ে যায়। এটা হলো প্রথম কথা। এখন আমি একটু ফাইলটা শেয়ার করি, আপনারা একটু দেখেন দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, একটু বলবেন যে স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা। আই হোপ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো না? জি, দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? ওকে, ওকে, ঠিক আছে। এখন আমরা আসি। এটা না। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন, আমি এইটা একটু বের করে নিই। হ্যাঁ? একটু সময় দিবেন, আমি এটা একটু বের করে নিই। আচ্ছা, আমি আরেকবার একটু শেয়ার দিচ্ছি। জি। আসলে অনেক জায়গায় ক্লাস নেওয়ার কারণে ফাইল দেখা যায়। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? দেখেন সেম এইটা একটা আছে, এইটা একটা আছে। এখন অনেক জায়গায় ক্লাস নেওয়ার কারণে দেখা যায় যে সবগুলার রাখতে যে একেক জায়গার তো আবার একেকটা হয় না? তো এইটা একটা টেকনিক্যাল ব্রিফিং ছিল অ্যাকাউন্ট্যান্টদের জন্য। সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি, শোনা যাচ্ছে। এই ওকে। যে শোনা যাচ্ছে। তো এটা একটা টেকনিক্যাল ব্রিফ ছিল যারা অ্যাকাউন্টেন্ট আছে, সরি, তাদের জন্য। আহ, উনি প্র্যাকটিস কিভাবে করবে এটার সাথে আমরা এখন কিছু এক্সেলও সাথে সাথে আমরা প্র্যাকটিস করব যে এক্সেলে এটা ইনপুট কিভাবে হবে। এইখানে মোটামুটি আপনি কন্টেন্ট দেখে ফেলবেন যে কন্টেন্টে কি কি আছে। আমরা এটাতে না যাই, এই এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করা হবে, তখন আপনারা একটু দেখে নেবেন যে এটা কি কি আছে না আছে। তো এখানে আমরা একটু IS 21, IS 21 কি
IAS 21 হচ্ছে ফরেন এক্সচেঞ্জের ইমপ্লিমেন্টেশন গুলা কিভাবে হচ্ছে না হচ্ছে। তো এটার ওভারভিউ অবজেক্টিভ এইটা একটু আমরা দেখি। এটা প্রথমে 1983 তে, তারপরে রিইস্যু হয় 2023 তে, 2003 তে। আফটার দ্যাট এটা শুরু করা হয় 1st জানুয়ারি 2005। যেহেতু আমরা সবাই জানি যে একটা IAS নতুন আসলে এটাকে ইমপ্লিমেন্টেশন স্টেজে আনার জন্য আর্লি ইমপ্লিমেন্টেশন সবসময়ই দেখা যায় ই করে দেয় তারা, অ্যাকসেপ্টেবল দেয়। তারপরেও একটা 2 ইয়ার বা 1 ইয়ার হোয়াট এভার দ্য টাইম পিরিয়ড একটা টাইম দেয় যে এই টাইম পিরিয়ডে তারা পর্যন্ত এটা অ্যানালাইসিস করে দেন এটা ইমপ্লিমেন্টেশন করতে পারবে, এরকম একটা টাইম পিরিয়ড দেওয়া থাকে। যাই হোক, তো এটা 2005 এ আমরা দেখতে পেলাম। আর এটা স্টেবল না, এটা 9, 15, 29 এগুলোর সাথে আপ ডাউন করে। আর এটার অবজেক্টিভটা কি আর এটা কেন আসছে একটু ওভারভিউটা আমরা হালকা একটু দেখে নেব এখানে, পরে আস্তে আস্তে নিচে যাব। তো এইটার কারণ কি, হুইচ এক্সচেঞ্জ রেট অ্যাপ্লাইজ টু গিভেন আইটেম অ্যাট গিভেন ডেট অ্যান্ড হোয়াট ডাজ রেজাল্টিং গেইন অর লস আছে। এটা তো বইয়ের কথাবার্তা বা বুকিশ কথাবার্তা। আমরা একটু চিন্তা করি, যারা এখানে ইসে আছেন, আমার আমার ওয়ার্ড ফাইলটা তো দেখা যাচ্ছে তাই না? দেখা দেখা যাচ্ছে, একটু জুম ইন দিলে বেটার হতো। বুঝি নেই। জুম ইন দিলে বেটার হতো। যাচ্ছে। দেখা যাচ্ছে তাই তো? জি। ওকে, ঠিক আছে। এবার সামনে যাই তাহলে। আসসালামু এখানে আলাইকুম ম্যাম, আমি একটু বলি, জাস্ট আপনার পেজটাকে কাইন্ডলি আর একটু জুম করেন, আমরা তাহলে দেখতে পাবো। আচ্ছা, মানে একটু করতে হবে তাই তো? ইয়েস ইয়েস। আরেকটু জুম করে। ওকে ফাইন। ইয়েস, ওকে ওকে। ওকে, ঠিক আছে। এটা আসলে এই যে কেন বা কি, এটা আমি একটু ওভারভিউ দিই তাহলে আরো সহজ হয়ে যাবে। একদম প্র্যাকটিক্যাল ভাবে চিন্তা করি। প্র্যাকটিক্যাল ভাবে আপনি একটু চিন্তা করেন যে আপনি সে ফর এক্সাম্পল একটা কোম্পানি আপনার আম, বাইরে থেকে কিছু প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করে আনছেন। হ্যাঁ, ইম্পোর্ট করে কিছু প্রোডাক্ট আপনি আনছেন, এনে হয়তো বাংলাদেশে বিক্রি করবেন ইত্যাদি ইত্যাদি, যাই হোক। এখন ইম্পোর্ট করে আনার পরে প্রোডাক্টটা বিক্রি হয় নাই, সেই প্রোডাক্টটা রয়ে গেছে। এখন ইম্পোর্ট করে যখন আপনি আনতে যাবেন তখন আপনার একটা ডলার রেট থাকবে, প্রোফার্মা ইনভয়েস থাকবে, ডলার রেট থাকবে। তো আপনি যখন আনছেন, আপনি তখন বাংলাদেশ থেকে ধরা গেল যে আপনি পেমেন্ট করতেছেন ইউএসডি তে। তো আপনি প্রোডাক্টটা আনার পরে আহ, মনে করেন এখানে আপনার একটা 6 মাস টাইম আছে, যে ঠিক আছে 6 মাস পরে আমি এটা পেমেন্ট করতে পারবো। 6 মাসের মধ্যে মনে করেন এটা আপনি হয়তো কিনছেন মে মাসে, আপনার ইনভেন্টরি রয়ে গেছে জুন মাসে। তো এই জুন মাসে যখন রয়ে গেছে ইনভেন্টরি, তারপরে আরো 5 মাস পরে হয়তো আপনাকে পেমেন্ট করতে হবে। এখন আপনি এটা ইউএসডি তে আপনার পেমেন্ট করতে হচ্ছে ইউএসডি তে। তো আপনি যখন এটা পেমেন্ট কিনবেন যখন, তখন মনে করেন ডলার রেট আছে হয়তো সে ফর এক্সাম্পল 120 করে। যখন জুন মাসে, তখন আপনি দেখলেন রেটটা বেড়ে হয়ে যাচ্ছে 130। যখন 5 মাস পরে আপনি পেমেন্ট করতে যাবেন, তখন রেটটা দেখলেন আরো বেড়ে গেল 135। এখন আপনি আসলে অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট হিসেবে নিতে কি করবেন? এই কি করবেন এর উত্তরটা, মানে এখানে আপনি যখন কিনছেন তখন মনে করেন 120 করে হয়তো আপনার 10 লাখ টাকা দেওয়া লাগতেছে। আচ্ছা, এরপরে আপনি আম, আপনি যখন জুনে এসে 130 হয়ে গেল, তখন আপনি কি করবেন? আপনি কি ওই 10 লাখ টাকাই পেয়েবল হিসেবে রেখে দিবেন, নাকি কম বেশি করবেন? এবং 10 লাখ টাকার ইনভেন্টরি আপনার আছে। আবার ওইদিকে আরেকটা ভাবে চিন্তা করেন যে আপনার যখন পেমেন্ট করতে গেলেন তখন তো 140 করে করতে হচ্ছে, আপনাকে 140 করে করতে হচ্ছে। তো এখানে 20 টাকা যে প্রত্যেক ডলারে আপনি 20 টাকা করে বেশি দিচ্ছেন, এইটা আপনি কিভাবে ইনপুট দিবেন? এইটা কি আপনি ইনভেন্টরির সাথে অ্যাডজাস্ট করবেন, নাকি পেয়েবলে করবেন, না কি করবেন? এই কথাবার্তা গুলা যে আমরা এখন বললাম, এগুলার সলিউশনটাই আসলে এই IAS 21 এর ভিতরে দেওয়া। এই 21 ফরেন এক্সচেঞ্জের এই আইএস এর ভিতরে এটা দেওয়া। এবং এই আইএস এর ভিতরে কিছু কিছু পয়েন্ট আছে যেখানে আইএস ইটসেলফ
সাইলেন্ট। শুধু এই আইএস না, অনেক অনেক আইএস এরকম আপনারা পাবেন যে এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস 21, এটা হচ্ছে পুরাটা রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 21। তো এটা আসলে আমরা যে অ্যাকাউন্টিং গুলা করি বা অ্যাকাউন্টিং গুলার যে ইমপ্লিমেন্টেশন গুলা হয় বা আমরা কোনোটা অ্যাসেট বলি কোনোটা কি বলি, এগুলা কিভাবে কি হবে, এইটার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড গুলোই হলো আইএস এবং আইএফআরএস। আচ্ছা, এবার আসেন আইএস অনেকগুলো আছে, একটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের আছে, কিছু আছে ইনটেনজিবল অ্যাসেটের, কিছু আছে ইম্পেয়ারমেন্টের, বিভিন্ন জিনিসের আপনার প্রত্যেকটা হেড যে মানে ব্যালেন্স শিটের যে বা ইনকাম স্টেটমেন্টের যতগুলা হেড আছে প্রত্যেক হেডের জন্য একটা করে আপনি আইএস কোনোটা না কোনোটার সাথে লিঙ্ক করে পাবেন, কারণ কোনো স্ট্যান্ডার্ড ছাড়া আপনি তো নিজে নিজে আমি নিজে নিজে তো বসাই দিতে পারি না এটা কি আর এবং এটা ট্রিটমেন্ট কিভাবে হবে, প্রত্যেকটারই কিছু না কিছু পাবেন। আচ্ছা, এবার আসেন IS-21 ফরেন কারেন্সির যে আমরা আইএসটা পড়ি, এইটা কেন পড়ি, এটা ওই পারপাসেই পড়ি যে এইটাকে আমি আসলে 120 করেই রাখবো যখন ক্লোজিং ডেট, আবার আমি যখন পেমেন্ট করতে গেলাম তখন তো দেখলাম যে আরো বেড়ে গেছে 140, তখন এই যে লসটা আমার যে এক্সেস পেমেন্ট করতে হচ্ছে, এক্সেস পেমেন্ট করতে হলে কি হবে, আমার ব্যাংক থেকে চলে যাচ্ছে, ব্যাংক ক্রেডিট করলাম, তাহলে ডেবিটটা কি করব, ডেবিটটা লস করতেছে। তো এই যে লসটা হবে এটা কি আমার এভাবেই থাকবে নাকি লস পিএনএল এ দিব, নাকি আমি করবোটা কি? এখানে এই যে মেকানিজম গুলা, এই মেকানিজম গুলা IS-21 আছে এবং প্রত্যেকটা আইএসি কোনো কোনো জায়গা আছে যেই জায়গাটা দেখা যাবে যে হয়তো আইএস ইটসেলফ সাইলেন্ট, ওইখানে কোনো কথা নেই, সেখানে আমরা কিছু জাজমেন্টাল ইস্যু বসায় সেটার সলিউশন করে। আচ্ছা, এটা হলো ওভারভিউ এবং অবজেক্টিভ যে এটা দিয়ে আসলে কি হয়। এবার আসুন ফাংশনাল কারেন্সি, প্রেজেন্টেশন কারেন্সি, এই দুইটা আমরা একটু কথাবার্তা বলি। এই দুইটার এখানে আপনার সরি, এই দুইটার এখানে আপনার অনেক কথাবার্তা লেখা আছে, ফাংশনাল কারেন্সি, প্রেজেন্টেশন কারেন্সি। আমরা এখানে ইন শর্টে আমরা একটু বুঝি, এক লাইনের একটা ইসে বুঝি। ফাংশনাল কারেন্সি হচ্ছে আপনি যেখানে বিজনেসটা করতেছেন, যেই জায়গায় আপনার বিজনেসের অপারেশনসটা চলতেছে, সেই জায়গায় আপনি মেজর কাজ কোন কারেন্সিতে করতেছেন, সেটা হচ্ছে ফাংশনাল। আর প্রেজেন্টেশন কারেন্সি ডিফারেন্ট হতে পারে। আগে বের করতে হবে আপনার ফাংশনাল কারেন্সি কোনটা। সে আমার যদি আম, আমি যদি ইউনিলিভারের কথা বলি, ইউনিলিভার বিভিন্ন দেশে তার বিজনেস আছে, হ্যাঁ, বাংলাদেশেও তার আছে, ওকে। বাংলাদেশের জন্য বাংলাদেশের কিন্তু ফাংশনাল কারেন্সি বিডিটিতেই তাকে রিপোর্ট করতে হবে, তারপরে সে তার অন্য কোম্পানির সাথে ম্যাচ করার জন্য সে প্রেজেন্টেশন কারেন্সি স্টার্লিং এ যাইতে পারে, ইউএসডি তে যাইতে পারে, ক্যাডে যাইতে পারে, হোয়াট এভার সে যেভাবে মন চাই সেভাবে গেল, সেটা হচ্ছে প্রেজেন্টেশন কারেন্সি, দ্যাট ইজ ডিফারেন্ট যে আমি প্রেজেন্টেশন কারেন্সি কোনটায় যাবো। আর ফাংশনাল কারেন্সি হচ্ছে আপনি যেইখানে বিজনেসের অপারেশনসটা করতেছেন সেখানে মেজর কাজ যেটাতে হচ্ছে সেটা, এখানে আস্তে আস্তে আরেকটু আসবো। ফাংশনাল কারেন্সির কয়েকটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, এইখানে একটু প্র্যাকটিশনাল একটা নোট আমি রাখছি, এই জিনিসটা নর্মালি দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা ঘটে, এই ওই পয়েন্টটা এখানে রাখা। আর পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে অনেক প্যারেন্ট কোম্পানি, হয়তো মানে একটা গ্রুপ অফ কোম্পানি একটা প্যারেন্ট কোম্পানি, অথবা কেউ একজন বিজনেস করতে চাচ্ছে, সে হয়তো এখন আছে দুবাইতে, বা ধরেন কানাডায় আছে, সে কানাডায় আছে, আর ওখানে একটা কোম্পানি আছে, সে ইনিশিয়ালি বললো যে ঠিক আছে আমি বাংলাদেশে একটা সাবসিডি কোম্পানি করব। যেহেতু সে প্রথম করতেছে, যারা অনেক বছর ধরে করতেছে তাদের এটা হয় না, বাট নতুন যে ক্লায়েন্ট গুলো আমাদের কাছে আসে তখন তারা বলে কি যে না, আমার তো ক্যাডে করে দিতে হবে, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি তো এগুলো বুঝি না, বিডিটি বুঝি না, আমাকে ক্যাডে করে দিতে হবে। তখন এই ধরনের সিচুয়েশন যখন আসে তখন তাকে এটা বোঝাইতে হবে যে না, তুমি আগে বিডিটি তে করবা, যেহেতু তোমার ফাংশনাল কারেন্সি ইজ বিডিটি, তুমি বাংলাদেশি বিজনেস করতে হলে আগে বিডিটি তে করবা, তারপরে তুমি তোমার প্রেজেন্টেশন মানে তোমার কানাডিয়ান তোমার কোম্পানির সাথে মার্জ করার জন্য বা তুমি কনসলিডেশন করার জন্য তুমি এটা ক্যাডে কনভার্ট করো, ওইটা কোনো প্রবলেম নাই, সবাই তখন ক্যাডে কনভার্ট করে দিবে। আচ্ছা, এরপরে আসেন ফাংশনাল কারেন্সি আপনি কিভাবে বা এটা কিভাবে ডিটারমাইন হয়। তো ডিটারমাইন হওয়ার কয়েকটা পয়েন্ট আছে, ডিটারমাইন হওয়ার একটা পয়েন্ট হচ্ছে আপনার গুড সার্ভিস সেল হয় কিসে, বিডিতে নাকি কিসে, আপনার এন্টিটির কস্ট কিসে হয়, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কিসে হয়,
ক্যাশ রিসিট কিসে হয়, ক্যাশ পেমেন্ট কিসে হয়, এটা অ্যাকচুয়ালি আপনি যেই দেশে বসবাস করে, সরি, যেই দেশে আসলে বিজনেসের অপারেশনটা হচ্ছে, সেই দেশের ওই কারেন্সিকেই ফাংশনাল কারেন্সি বলতেছে। কিন্তু এখানে একটু ডিটেলসে বলা আছে। কারণ কোথাও কোথাও একটু হেভি যদি সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, মনে করেন যারা ওই যে ই কমার্স বিজনেস করে, অথবা যাদের বাংলাদেশে বা অন্য কোনো দেশে হতে পারে যে তার পার্মানেন্ট এখানে কোনো এস্টাবলিশমেন্ট নাই, কিন্তু তারপরেও তা সে বিজনেস করতেছে, এরকম হয়। এবার তো আমরা দেখছি অলরেডি, আপনারা যারা ট্যাক্স অলরেডি হয়তো দেখছেন যে 1 লাখের উপর নাকি কি 1 লাখ না 10 লাখ যে সাবস্ক্রাইবার বাড়লে তাদের পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের আন্ডারে ঢুকাই দিচ্ছে। তো এখানে ওই পয়েন্ট গুলা যাতে এটা হেভি সিচুয়েশন না হয়, এখানে এই পয়েন্ট গুলা এখানে দিচ্ছে যে এই কোশ্চেন গুলা তোমাকে করতে হবে তুমি ফাংশনাল কারেন্সি বের করতে হলে কোনো কোম্পানি। আচ্ছা, এরপরে আসেন রিকগনিশন। আমাদের আম, প্রত্যেকটা আইএসআইএফআরএস সাজানো কয়েকটা ধাপে। প্রথমে আপনি কি পাবেন? অবজেক্টিভ পাবেন। ওই আইএসআইএফআরএসটা, আচ্ছা অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে ওই আইএসআইএফআরএসটা কেন আসছে, কেন আসছে, কোথায় আসছে, কি আসছে, এইটা হচ্ছে আসলে। আফটার দ্যাট বলে যে রিকগনাইজ, তারপরে হচ্ছে মেজারমেন্ট বলে। রিকগনাইজ তো প্রথম, কখন আপনি রিকগনাইজ করবে, ইনিশিয়াল রিকগনাইজ সেটাকে বলে। তারপরে আসে হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, তারপরে আসে হচ্ছে মেজারমেন্টের পরে এটা ট্রিটমেন্ট আসে, এর পরবর্তীতে ডিসক্লোজার আসে। তো আমরা এখন আসছি হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্ট। এখন আমাদের এক্সেল লাগবে। আমি ট্রাই করব আপনাদের আম, মানে যেই ক্লাসগুলাই আমি নিই, আইএস হোক, আইএফআরএস হোক, ট্যাক্স হোক, ভ্যাট হোক, এটা শুধু আপনাদের মানে না, আমি ক্লাসে ম্যাক্সিমাম ট্রাই করি এটার একদম প্র্যাকটিক্যাল। মানে আমি আপনাকে এই পুরা থিওরি পড়াই গেলাম, কিন্তু আমি যদি এক্সেলে টাচ না করি, আপনি কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন করতে গেলে বেশ একটা কঠিন সিচুয়েশন আপনাকে পড়তে হবে যে আসলে এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে। তো আসেন, আমি এখন একটা এক্সেল ফাইল খুলে রাখি, এটাতে আমরা সরি আইএস 21 এর ইমপ্লিমেন্টেশনটা দেখব। এখানে সাবসিকুয়েন্ট মেজারমেন্টে কিছু আরো কথাবার্তা আছে এখানে, এবং এখানে মনিটারি নন মনিটারি আইটেমের কিছু ব্যাপার স্যাপার আছে। এই যে আমি জাস্ট একবার একটু শীটটা ঘুরায় দেখাই, তারপর আবার শুরু করবো। এরপর ইনিশিয়াল রিকগনিশন। হ্যাঁ, ইনিশিয়াল রিকগনিশনে বলছেন আপনি যে কোনো ট্রানজেকশন যদি মানে আপনার বাংলাদেশে বা যে দেশে হয় সে দেশেরটা তো সে দেশে, আর যখন আপনার এটা ফরেন কোনো অন্য কোনো কান্ট্রির সাথে হচ্ছে, তখন ওই দিনকার যে স্পট রেট, ওই স্পট রেটে এট দ্যাট ডেট অফ দ্য ট্রানজাকশন, ওই স্পট রেটে আপনি ওইটাই ইউজ করবেন, ওই রেটটাই ইউজ করবেন ওই দিন। এখানে আমি দেখি আরেকটু কথা আছে। রুটিন ট্রেডিং ট্রানজাকশনের ক্ষেত্রে দিস ইজ ইনভয়েস অর ডেলিভারি ডেট, ইনভয়েস ডেট অথবা এটা ডেলিভারি ডেট। ফর মোর কমপ্লেক্স অ্যারেঞ্জমেন্ট ইট মে নট কম্প্রাইজ ইনভয়েস ডেট। আমি কি করি, আমি অলওয়েজ ট্র্যাক ব্যাক টু দ্য স্ট্যান্ডার্ড গভর্নিং দ্য আন্ডারলাইন আইটেম। মানে আর যদি আপনার এটা সে ফর এক্সাম্পল যদি আপনার এটা সেলস, আপনি বলতেছেন যে আমার এটা মানে আমার এটা কি, আমার এটা ট্রানজাকশন হচ্ছে সেলস এর। তা আমার এটা যদি সেলস এর ট্রানজাকশন হয়ে থাকে, তো আপনার সেলস যেদিনকার আপনি রিকগনাইজ করবেন সেই দিনটা আমি বের করি, এবং সেই দিনের স্পট রেটটা বের করি। সেটা আমি বলছি যে আমি অলওয়েজ লুক ব্যাক করি যে ওইটা কোন কোন আইএসআইএফআরএস এর এটা আছে। এখন আমরা একটু ট্রানজাকশন গুলা দেখবো। হ্যাঁ, আমার এক্সেলটা কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না?
সরি আমি একটু এক্সেলটা আরেকটু একটু বের করে কেটে দিচ্ছি। আচ্ছা, আমাদের যখন সেলস হয়, আমি এইটা একটু বলি, আমি এইটা করব হচ্ছে ইউএসডি তে, বা আপনি ইউএসডি বা ক্যাড হোয়াটএভার এটাই বলেন না কেন করেন, আপনি এক্সচেঞ্জ রেট বলে নেবেন। ধরেন এটা ক্যাডে দিলাম, এটা এক্সচেঞ্জ রেট, এটা বিজিতে দিলাম। আমার ফার্স্ট যখন সেলস হয়, আমি ধরতেছি যে রিসিভেবল ক্রিয়েট হবে, আমি টাকা পাবো না সেটা বলতেছে। বলছে কি স্পট রেটে। আমি ধরি আমার 31st, 31st মে বলি, এখানে বলার কারণ আছে, ডেটটাই নিয়ে 2026। তো আমার যখন সেলস হলো তখন আমার ইটা কি হলো জানেন কি, অ্যাকাউন্ট রিসিভেবল, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং আপনার সেলস ক্রেডিট। এবার আসেন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল আপনি ধরেন যে আপনার ক্যাডে হতে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল কত টাকা, তে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 1,10,000। তাহলে ওখানে কি বলতে খেয়াল করি, ওখানে বলছে যে আপনার যেদিন ট্রানজাকশনটা হবে সেই দিনকার যে রেট, সেই রেটে আমরা স্পট রেটে, ওই দিন যে 31শে মে, এটার হয়েছিল কবে, 31শে মে, এই 31শে মে যেদিন হয়েছে, সেই 31শে মে এর দিনই আমার এক্সচেঞ্জ রেট ছিল মনে করেন 70 টাকা করে। তো আমার যদি 70 টাকা করে হয়, এইটা ইন্টু এইটা, আমার ট্রানজেকশন তো এখানে লক হয়ে গেছে, হ্যাঁ, 70 লাখ। সেম ভাবে আপনি ওইটাও সেম ধরেন, হ্যাঁ, কারণ সেলস তো আপনি অ্যাকাউন্ট সেম হলো, তাই না? এটা বলছে আপনার ইনিশিয়াল ট্রানজেকশন। তাহলে আপনি কি করবেন, আপনি সেলসটা আপনি নিয়ে চলে গেলেন পিএনএল এ, আর অ্যাকাউন্ট পিএনএল হয়ে রিটার্ন আর্নিং আসলো, আর অ্যাকাউন্ট রিসিভেবল আপনি নিয়ে চলে গেলেন কোথায়, আপনি ব্যালেন্স শিটে। তাহলে তো ব্যালেন্স শিট ম্যাচ এখানে, তাই না? যেহেতু জার্নাল ম্যাচ, তো ব্যালেন্স শিট ম্যাচ, ঠিক, ঠিক না? আচ্ছা, এরপর আসেন সাবসিকোয়েন্ট মেজারমেন্ট। সাবসিকোয়েন্ট মেজারমেন্ট যখন আমি যাব, তখন আমাকে চিন্তা করতে হবে, ইজ ইট আ মনিটারি আইটেম অর নন মনিটারি আইটেম। এখন মনিটারি আইটেম কি আর নন মনিটারি আইটেম কি, এটা একটা কোশ্চেন আসবে। তো আমরা এই কোশ্চেনটার অ্যান্সার একটু পরে দিব। একটু পরে দিব মানে এখানে আমাদের পুরো একটা ডিটেইলস আছে, নিচে একটা ডিটেইলস আছে এবং কিছু আছে, ওগুলা দেখলে আমরা বুঝবো। একটা দুটো দেখলে আমরা বুঝে ফেলবো। মনিটারি আইটেম নন মনিটারি আইটেম আগে বের করতে হবে। সে রিসিভেবল ইজ আ মনিটারি আইটেম, পেয়েবল ইজ আ মনিটারি আইটেম, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এটা নন মনিটারি আইটেম। আচ্ছা, এখন আমি এটা এক্সাম্পল দিচ্ছি, নিচে আমি আর ডিটেলস বলবো কোনটাকে মনিটারি বলবো আর কোনটাকে নন মনিটারি বলবো। মনিটারি আইটেম এটা কি করে, এইটাকে ট্রান্সলেট করে ইউজিং ক্লোজিং রেট এট দ্য রিপোর্টিং ডেট। আর নন মনিটারি আইটেম যেটা হিস্টোরিক্যাল কস্টে যায়, হিস্টোরিক্যাল কস্টে কোনটা যাচ্ছে, যেমন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এটা যদি ফেয়ার ভ্যালুতে না আসে তাহলে এটা হিস্টোরিক্যাল কস্টে যাচ্ছে। আর যদি ফেয়ার ভ্যালুতে যায় তাহলে নন মনিটারি আইটেম এই যে ফেয়ার ভ্যালুতে। যদি হিস্টোরিক্যাল কস্টে যেটা যায় সেইটা কিছু করার নেই, আপনার কিছু করার দরকার নেই। আর যেটা ফেয়ার ভ্যালুতে যায় সেইটা আপনাকে স্পট রেটে, এই যে এক্সচেঞ্জ রেট রুলিং অন দ্য ডেট অফ ফেয়ার ভ্যালু ওয়াজ ডিটারমাইন্ড, মানে আপনি যখন ফেয়ার ভ্যালু করতে করবেন তখন এটার সাথে সাথে আহ, আপনার ওই নন মনিটারি আইটেমের ওই অ্যামাউন্টও ওই দিনে, মানে ফেয়ার ভ্যালু যেদিন এটা হবে সেদিনই ওইটা আবার এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। ইউজ দ্য এক্সচেঞ্জ রেট রুলিং অন দ্য ডেট দ্য ফেয়ার ভ্যালু ওয়াজ ডিটারমাইন্ড, যেই ডেটে ফেয়ার ভ্যালু ডিটারমাইন করছেন সেই ডেটেরই এক্সচেঞ্জ রেট ধরে আপনাকে এটা ক্যালকুলেশন করে আসতে হবে। আচ্ছা, এবার আসেন, আমাদের নর্মালি নন মনিটারির চেয়ে
মনিটারি আইটেম গুলো বেশি থাকে, এবং এইটার জন্যই আমার দেখবেন আপনি অনেক লিস্টেড কোম্পানির যদি ব্যালেন্স শিট গুলা দেখেন, যেটা পাবলিকলি অ্যাভেলেবল আছে, ওখানে দেখবেন রিয়েলাইজড গেইন অর লস, আনরিয়েলাইজড গেইন অর লস, এরকম অনেক কিছু আছে। আচ্ছা, এবার আসেন মনিটারি আইটেম। আমরা বলছি রিসিভেবল হচ্ছে মনিটারি আইটেম। রিসিভেবল যদি মনিটরি আইটেম থাকে, এখানে একটু দেখেন, এখানে রিসিভেবল মনিটরি আইটেম, আমরা বলছি মনিটরি আইটেম, ধরে নিচ্ছি রিসিভেবল একটা মনিটরি আইটেম। তো ধরে নিলে এইটা তো পরবর্তীতে মনিটরি আইটেমের ভিতরে কাজ করতে হবে। এখন কাজ কি করতে হবে সেটাতে আসে। কাজ হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, বলছে কি রিট্রান্সলেট ইউজিং দ্য ক্লোজিং ডেট এট দ্য রিপোর্টিং ডেট। তো রিপোর্টিং ডেটের ক্লোজিং ডেট বের করতে হবে। রিপোর্টিং ডেট আমার এটা কি, আমার রিপোর্টিং ডেট মনে করেন 30 জুন 2022, হ্যাঁ, ওকে। রিপোর্টিং ডেটে আমি কি ওই অবস্থায় থাকবে, অ্যাকাউন্ট রিসিভেবল 70 লাখ 70 লাখই থাকবে, নাকি কি হবে? কিন্তু ও বলছে যে মনিটারি আইটেমকে ক্লোজিং রেটে এট দ্য রিপোর্টিং ডেট, রিপোর্টিং ডেটের এই যে রিপোর্টিং ডেট হচ্ছে এটা, আর ক্লোজিং রেট ওই দিনে যে রেট আছে সেই রেটে এটাকে নিয়ে আসতে হবে। মনে করেন ওই দিন রেট আছে 80 টাকা, হ্যাঁ, 80 টাকা, 80 টাকা। তো আমার ব্যালেন্স শিটে কিন্তু রিসিভেবল কততে আছে, 70 লাখে আছে, তাই না? কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে আলাদা একটা ক্যালকুলেশন করতে হবে, আমি বলছি কিভাবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার এটার রেট আগে 70 ছিল, এখন 80 হয়ে গেছে। এখন যদি 80 হয়ে যায়, তাহলে আমার আগের রিসিভেবল কত ছিল সেটা বের করতে হবে আগে। আপনি দেখেন আমার আগের রিসিভেবল ছিল আহ, এইটা, তাই না? এখন নিউ ক্লোজিং ডেটের রিসিভ অ্যাকাউন্ট রিসিভেবল কত সেটা বের করতে হবে। এখন এটা কিভাবে বের করবো, খুবই সহজ। ক্লোজিং ডেটের যে রেট আছে এই রেটটা দিয়ে আপনি গুণ করার টাইম তো হয়ে যাচ্ছে, এইটা ইন্টু এইটা, আসে কত, 80 লাখ, তাই না? আচ্ছা, এখন আমার রিসিভেবল বলছে যে ক্লোজিং ডেটেরটা দিয়ে তোমাকে ক্লোজিং ডেটে আনতে হবে। এখন ক্লোজিং ডেটের আমার রেট হচ্ছে 80, তাহলে 80 দিয়ে করলে যেটা হবে সেই রিসিভেবলটা ওই অ্যামাউন্টই দেখাতে হবে। রিসিভেবল তাহলে এক্সেস কত দেখাইতে হবে, একটু আমরা চিন্তা করি। রিসিভেবল এক্সেস দেখাইতে হবে, এটা থেকে এটা বাদ দিয়ে, যেহেতু আমার 70 আগে দেখানোই আছে, এখন এক্সেস কত দেখাইতে হবে, 10 লাখ দেখাইতে হবে, তাহলে আমার 80 দিয়ে যাবে। এখন আসেন এই এক্সেস অ্যামাউন্টটা আমরা এখানে দিই, এক্সেস অ্যামাউন্টটা তাহলে আমার এখান থেকে চলে আসবে, আসবে। কিন্তু আমার এখানে কি হবে তাহলে, এই জায়গাটা কাজের জন্যই আমরা এই আইএস 21টা শিখি, যে সাবসিকুয়েন্ট মেজারমেন্টের মনিটরি আইটেমটা কি হবে। এখন এই দিন রিসিভেবল তো আমি এখনো পাই নাই, পাইছি, পাই নাই, কিন্তু যেহেতু রিসিভেবল পাই নাই, আমার এটা আনরিয়ালাইজড গেইন হিসেবে থাকবে, আনরিয়ালাইজড গেইন হিসাবে আমি রেখে দিব, কেমন? আচ্ছা, এটা হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট মনিটরি আইটেম। আর নন মনিটারি আইটেমস এর প্রথম হিস্টোরিক্যাল কস্টে আপনার কিছু করার নাই, ফেয়ার ভ্যালুতে আপনি চেঞ্জ করবেন। এই ইলাস্ট্রেটিভ ডিসকাশনটা কিছুটা এখানে স্টার্লিং দিয়ে করে দিচ্ছি, ইউএসডি আর স্টার্লিং দিয়ে, এটা একটু আপনারা দেখেন, এটা দেখলে একটু ক্লিয়ার হবে। আর রিকগনিশনটা আমি আস্তে আস্তে আগাচ্ছি। রিকগনাইজ আপনি এটা কোথায় নিবেন, মানে পিএনএল এ নিবেন নাকি আপনি এটা ওসিআই তে নিবেন? সহজ কথা হচ্ছে ম্যাক্সিমাম এই সবগুলাই হচ্ছে পিএনএল এ যায়, এক্সেপ্ট কিছু জিনিস আছে, যেমন কোনটা এক্সচেঞ্জ ডিফারেন্সেস অন এ নন মনিটারি আইটেম, মানে নন মনিটারি আইটেমের কোনটা যেটা ওসিআই দিয়ে যায়, ওই যে রিভালুয়েশন গেইন, অ্যাসেটের ভ্যালুয়েশন হলে, রিভালুয়েশন গেইনটা কই যায়, আদার কম্প্রিহেনসিভ ইনকামে যায় না, এটা কিন্তু পিএনএল এ যায় না, ওসিআই তে যায়। যখন রিভালুয়েশন গেইন ওসিআই তে যাবে, তখন এই রিভালুয়েশন গেইনের সাথে রিলেটেড যদি কোনো ফরেন এক্সচেঞ্জ গেইন অর লস থাকে সেইটাও ওসিআই তে যাবে, সেটা বলতে। আদারওয়াইজ আর বাকি যা আছে মোটামুটি সব পিএনএল এখানে লিখে দিতে, যে ডিফল্ট ইজ দ্যাট এক্সচেঞ্জ ডিফারেন্স অ্যারাইজিং অন সেটেলমেন্ট অর রিট্রান্সলেশন মনিটারি আইটেমস আর রিকগনাইজড ইন প্রফিট অর লস।
সহজ কথা প্রফিট আর লস, তবে কিছু এক্সেপশন আছে। এক্সেপশনের মধ্যে এইটা ওয়ান অফ দ্য মেজর এক্সেপশন। আচ্ছা, সরি। এখন এখানে এই পর্যন্ত আমরা রিকগনিশন করছি, চেঞ্জ ইন ফাংশনাল কারেন্সি এটা বলবো, তবে তার আগে আরেকটু আরেকটু ডিটেলস আমরা যাবো এটাকে। এই জিনিসটা এখানে বলা নাই, এটা পরবর্তী এখানে কোথাও এটা দেখবেন না, মনিটর নন মনিটরতে আসতেছে, কিন্তু এটা আরেকটু ডিটেলসে যাইতে হবে। কারণ আরেকটু ডিটেলসে কেন যাইতে হবে, এই ট্রানজাকশন তো শেষ না, ট্রানজাকশন শেষ পর্যন্ত যাইতে হবে না। ট্রানজাকশন রিসিভেবল এখন রয়ে গেছে না, একটু কথা বলবেন আমার জি সাথে, জি, একটু কথা রিয়েলাইজ বলবেন। হওয়া পর্যন্ত যেতে হবে। ট্রানজাকশন কিন্তু এখনো শেষ না, ট্রানজাকশন আপনার সেলস হয়েছে, রিসিভেবল হয়েছে, রিসিভেবল এখনো রয়ে গেছে। এবার আসেন এইটাকে আপনার মানে সেটেলমেন্টের জায়গায় আসেন। মনে করেন যে আপনি ধরেন 30শে সেপ্টেম্বর 26 আমরা এটা টাকা পুরোটা পেয়ে গেছি। আচ্ছা, টাকা পুরোটা যখন পেয়ে গেছি, তখন এটার রেট ছিল 75, কমে গেছে। মানে বাড়লে কি হবে এটা বুঝে ফেলাইছেন অলরেডি, অলরেডি আপনাদের মাথায় চলে আসছে যে বাড়লে কি হবে। তো কমে গেলে তখন কি হবে? আচ্ছা, এখন আসেন, কমে গেলে আগে রিসিভেবলটা বের করতে হবে এখানে, তাই না? আগে আমরা দেখি কমে গেলে সে আমাকে দিবে কত, সেটা আগে দেখি। অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে সে আমাকে কত দিবে। একটু মিউট করবেন, যে আনমিউট করছেন ভাইয়া, একটু মিউট করবেন। অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে সে আমাকে আসলে দিবে কত, যদি 75 হয়, আমি যেহেতু 75 পাবো এখন, এইটা ইন্টু 75, তাই না? সে আমাকে দিবে 75 লাখ, কিন্তু আমার এটা রেকর্ড করা আছে কত, 80 লাখ। এখন আপনার ট্রানজাকশন মানে আপনি জার্নাল একটাও দিতে পারেন, দুইটা দিতে পারেন। আমি দুইটা দিয়ে আগে জার্নাল আপনাকে দেখাবো, দুইটা জার্নাল দিয়ে দেখাবো, সেটা আপনি সামারি করে পরবর্তীতে চাইলে একটা আনতে পারেন। যখন আমার অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আছে 70 আর 10, টোটাল মিলে 80, আগে আপনাকে এটাকে 75-এ আনতে হবে, যে অ্যাকাউন্ট রিসিভেবলই আগে কমাইতে হবে, যেহেতু বাড়ানো আছে। অ্যাকাউন্ট রিসিভেবল আমাকে যদি কমাইতে হয়, তাহলে আমার এখানে আনতে হবে কত, 75। এই জায়গায় 75 আনতে হলে আপনার আগে অ্যাকাউন্ট রিসিভেবল কমান, অ্যাকাউন্ট রিসিভেবল কমান, কত কমাবেন, কত কমাবেন বলেন এখানে। 5 লাখ কমাবো। 5 লাখ, কারেক্ট, 5 লাখ কমাবেন। এই 5 লাখটা নেবেন। আচ্ছা, 5 লাখ কমাবো, এই টাকা তো আমি পাই নাই, এটা কি, এটা হচ্ছে আমার উল্টা উল্টা হয়েছে, তাই না? এটা এখন আমার লস। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 1, 1 নাম্বার ট্রানজাকশন চলে গেল। সেকেন্ড নাম্বার আসেন, এখন 75 লাখ আপনাকে দিয়ে দিতে, তো এখন আপনি ব্যাংক ডেবিট দিবেন, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট দিবেন, কারণ আপনি তো পেয়ে গেছেন এখন 75, তাই না? এই হলো আপনার হয়ে গেল। ক্লিয়ার? এখন তো ক্লিয়ার না? জি ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, এই যে এই ফুল ট্রানজেকশন আমাদের এভাবে হয়ে গেল। এখন আসেন IS-21 এর বাকি ম্যাডাম একটু, আমাদের। হ্যাঁ বলেন। আনরিয়েলাইজড গেইনটা তো ওসিএ তে যাবে তাই না? বুঝিনি বুঝিনি বুঝিনি। আনরিয়েলাইজড গেইন যেটা 30/6/2026, হ্যাঁ 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 কিন্তু 30/9 সেপ্টেম্বর যেটা আসছে লস, সেটা কি হ্যাঁ ওসিএ তে হ্যাঁ। যাবে কি পিএল এ যাবে? না, এটা পেন। পিএনএ যাবে। আনরিয়ালাইজড গেইন ওসিআই তে যাবে, এটা কিন্তু না। এটা আমরা নিজেরা নিজেরা বলতেছি যে আনরিয়ালাইজড গেইন ওসিআই তে যাবে, বাট এটা কিন্তু না। কারণ কি, আনরিয়ালাইজড গেইন এখানে কিন্তু কোথাও বলা আছে, এখানে কিন্তু ডাইরেক্ট বলা, আইএসএ কিন্তু ডাইরেক্ট বলা যে আপনার এই ট্রান্সলেশন করে যেটা হয় সেটা রিকগনাইজিং প্রফিট আর লস। আপনি যেটা পয়েন্টটা বলছেন, এই পয়েন্টটা নিয়ে বিশাল একটা ওপিনিয়ন আমাদের দেওয়া ছিল, যে এইটা অ্যাকর্ডিং টু আইএস এইটা হয়। আপনি যদি ট্যাক্সের চিন্তা করেন, ট্যাক্সের ক্যালকুলেশন আলাদা করে, অ্যালাউ ডিসঅ্যালাউ করে তখন আলাদা ক্যালকুলেশন দেখাবেন, সেইটা আলাদা। কিন্তু আমাদের এখানে কোথাও বলা নাই, এখানে ডাইরেক্ট বলা যে রিট্রান্সলেশনে যেটা হবে সেটা পিএনএল এ চলে যাবে, এক্সেপ্ট সাম আইটেম, এক্সেপ্ট সাম আইটেম, তো এখানে বলা আছে কি কি আইটেম।
আচ্ছা। আচ্ছা, আর লস তো পিএনএল এ যাবে, পিএনএল এ গেছে, এইটা গেল। আনরিয়ালাইজ অনেকে বলে যে ওসিআই তে যাবে, কিন্তু কেন ওসিআই তে যাবে? এটা তো আপনার আহ আহ, ওখানে স্ট্রেটলি বলা যে আপনি যেটা করবেন এই লস আর গেইন সেটা পিএনএল এ চলে যাবে, এক্সেপশনাল আইটেম গুলা নিচেই বলা আছে। আচ্ছা, গেল। এইবার আসেন হচ্ছে চেঞ্জ ইন ফাংশনাল কারেন্সি তে আসেন। ফাংশনাল কারেন্সি আপনি এটা চেঞ্জ করতে পারেন, সেটা একটু বলতেছে। আর মনিটারি নন মনিটারি আইটেম, এটাতে আমরা একটু আসি, এটাতে একটু কথা বলি। একদম সহজভাবে যদি বলি যে মনিটরি আর নন মনিটরি আইটেম কোনটাকে বলা হচ্ছে বা কোনটাকে না বলা হচ্ছে, এইখানে এই লাইনটা পড়লে একটু আইডিয়া চলে আসবে যে মনিটরি আইটেম এমন একটা আইটেম যেটা রিসিভ বা অব্লিগেশন, মানে আপনি নিবেন বা দিবেন যাই করবেন না কেন সেটার একটা ফিক্সড নাম্বার অফ কারেন্সি থাকে। যেমন রিসিভেবল, আপনি ফিক্সড মোটামুটি বলা যায় যে এই টাকাটা আমি পাবো। পেয়েবল ফিক্সড বলা যায় যে আমি এই টাকাটা আমাকে দিতে হবে। কিন্তু প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আপনি কি বিক্রি করে কত টাকা পাবেন? কেউ ডোন্ট নো। আচ্ছা, এরকম যে পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে যেগুলা আপনি একদম ডিটারমাইন্ড, এটা মনিটরি, আর যেটা নট ডিটারমাইন্ড সেটা নন মনিটরি, সেটা বলছে। হ্যাঁ, এখানে একটু দেখেন, এখানে মোটামুটি একটু বলছি যে মনিটরি আর নন মনিটরি আর ট্রিটমেন্ট, এইটা ট্রিটমেন্টটা আই 12 সেটা বলছি। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল নন মনিটরি, লিজ লাইবিলিটি, ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি এগুলো মনিটরি, ব্যাংক লোন অবশ্যই মনিটরি, এটা তো আপনি জানেন আপনার কত দিতে হবে, অ্যাক্রুয়াল মনিটরি। এখানে কিছু জাজমেন্টাল পয়েন্ট আছে, এখন জাজমেন্টাল পয়েন্টটা কোথায় বা কি আছে সেটা বলি। যেমন অ্যাডভান্স প্রিপেমেন্ট, এটার একটা গ্রে এরিয়া আছে, গ্রে এরিয়াটা বলি। একটা অ্যাডভান্স পেইড অর রিসিভড মনিটরি, মনিটরি টার্মস অন কাউন্টার পার্টি অবলাইজ টু ডেলিভার ব্যাক, কারণ এটা আপনি জানেন যে হ্যাঁ এটা কত টাকা আপনি পাবেন। কিন্তু advance that will be refunded in cash if the underlying contract falls through is monetary. It carries a right to a fixed number of currency units. And advance that will only ever be satisfied by delivery of goods with no cash refund, that is non monetary. তার মানে অ্যাডভান্স কখনো মনিটারি হইতে পারে, কখনো নন মনিটারি হইতে পারে। যখন আপনি যে মনে করেন আপনি একটা গুডস তাকে পাঠাইছেন, এই গুডসটা যে আপনি পাঠাইছেন এইটার ডেলিভারি, মানে এই জিনিসটা যদি উনি স্যাটিসফাইড হয় তাহলে এটা হবে, আর না হলে হবে না, এই ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে তখন এই জিনিসটা নন মনিটারির ক্ষেত্রে চলে আসে। তো মেইন পয়েন্ট কি, মেইন পয়েন্ট কোনোটা মনে হতে পারে, কোনোটা নন মনিটরিও হতে পারে, মানে সেম মনিটরি হতে পারে, নন মনিটরি। আমাদেরকে সিচুয়েশন দেখতে হবে যে আসলে এটা মনিটরি না নন মনিটরি, ওই একটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে হ্যাঁ মনে এই এটা হচ্ছে এট দ্য এন্ড আমাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিতে বা নিতে হবে, আর না এটা দিতে বা নিতে একটা ফিক্সড অ্যামাউন্ট দিতে বা নিতে হবে না, এটা অন্য কোনো কন্ডিশনে যে কোনো কিছুর উপর হতে দিতে হবে, সেটা নন মনিটরি। আচ্ছা, ডেফার্ড ট্যাক্স প্রেফারেন্স শেয়ার, এই ক্ষেত্রেও কিছু আছে। শেয়ার ক্যাপিটাল ডিনোমিনেটেড ইন ফরেন কারেন্সি, তো নাইদার 21 নন আইএফআরএস 9 অ্যাড্রেসেস দিস ডাইরেক্টলি, এটা এরা কেউ অ্যাড্রেস করে নেয় ডাইরেক্ট ভাবে। এখানে মার্কেট প্র্যাকটিস ট্রেডস ফরেন কারেন্সি ডিনোমিনেটেড শেয়ার ক্যাপিটাল অ্যাজ এ নন মনিটারি আইটেম, তো এটাকে মনিটারি আইটেম বলা নাই। নন মনিটারি আইটেম যেহেতু বলছে সেহেতু হেল্ড অ্যাট হিস্টোরিক্যাল রেট। আপনি খেয়াল করে দেখেন যে মানে এইটা কি মার্কেট প্র্যাকটিস কেন বলছে সেটা একটু আমি ক্লিয়ার করে নিই। কারণ আপনার ফরেন কোম্পানি যেগুলো আছে, বাংলাদেশের বাইরে থেকে যাদের ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, তারা যে শেয়ার ক্যাপিটাল বাংলাদেশে ইনজেক্ট করছে, ওনারা কিন্তু ইনজেক্ট করছে, মনে করেন ইউএসডি যাই হোক একটা ইনজেক্ট করছে, হয়তো $5,000 সে ইনজেক্ট করছে, সে ওই অ্যামাউন্টেরই শেয়ার পাইছে এবং ওইটা কিন্তু ওইভাবেই রেখে দিছে, নো নট ওখানে ওইটা আবার চেঞ্জ করছে না করছে এরকম কোনো কিছু কিন্তু হয় নাই। এটা যেহেতু ডাইরেক্ট আইএস আইএফআরএস দুইটার একটাও কিছু বলা নাই, এবং মার্কেট প্র্যাকটিস এটা নন মনিটারি আইটেম হিসেবে এটা হিস্টোরিক্যাল কস্টে ধরা, এবং এখানে ট্রান্সলেশনের কোনো কথা নাই। তাহলে ডিসক্লোজার রিকোয়ারমেন্ট, আপনার ডিসক্লোজার অনেকগুলো পয়েন্ট আছে, এইটা আসলে মোটামুটি আমার ধারণা আপনারা সবাই ক্যাপচার করে ফেলতে পারবেন যে আপনার এক্সচেঞ্জ ডিফারেন্স রিকগনাইজড ইন পিএনএল সেটা আপনি দেখাবেন, ফাংশনাল কারেন্সি প্রেজেন্টেশন কারেন্সি ডিফার হলে সেটা বলবেন, ফাংশনাল কারেন্সির চেঞ্জ বলবেন। এইখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, ডিসক্লোজারটা একটু দেখেন। আর একটা রিভিউ
চেকলিস্ট দিছি যে আপনি যদি এইটা করেন, এই আইএসটা ইমপ্লিমেন্ট করেন, সেখানে কয়েকটা জিনিস আছে যেটা একটু রিভিউ করে নেওয়ার দরকার, আর একটা সামারি এখানে আছে, একটু দেখুন তো এইটা। আচ্ছা, এইটা নিয়ে যদি কারো কোনো না থাকে তাহলে আমরা নেক্সট আরেকটা আইএস আজকে দেখবো। কারো কোনো কথা আছে এটা নিয়ে? ম্যাডাম ডেফার ট্যাক্সে ইফেক্টটা কেমন হয়, সেগুলো কি থাকতে পারে না? আচ্ছা, এখানে আসে এবার ব্যাপারটা হচ্ছে, IAS 21 does not address deferred tax balances directly. 21 এ কিন্তু deferred tax এর balance rate কি হবে এটা বলা নাই। Generally accepted treatment is supported by IAS 12 requirement that exchange differences on foreign deferred tax balances, এটা হওয়ার চান্স আপনার খুবই কম থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এটা কিভাবে হবে, কারণ ট্যাক্স তো আপনি বাংলাদেশে পেমেন্ট করতেছেন, তো বাংলাদেশে পেমেন্ট করতে গেলে আপনার ডেফার ট্যাক্স তো বাংলাদেশের উপরেই হচ্ছে। যাই হোক, we recognize in the statement of comprehensive income is to create deferred tax asset liabilities as monetary item. This is market practice rather than explicit rule in IAS 21. এখানে আমরা এইটা আসলে IAS 21 এ কিছু বলা নাই, মার্কেট প্র্যাকটিস এক একজন এক এক ভাবে করতে পারে, দিয়ে ডিফারেন্টলি থাকতে পারে, যেহেতু IAS এ কোনো কিছু এভাবে বলা নাই। আর এক্ষেত্রে ডেফার্ড ট্যাক্স এর ক্ষেত্রে IAS 21 এর আসলে এরকম কোনো ইস্যু বা এরকম কোনো হওয়ারও চান্স কম, কারণ ট্যাক্স তো আপনি বাংলাদেশে দিবেন, এখানে তো ফরেন কারেন্সি করার কিছু না। এটাই আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন, আচ্ছা, এক্সেল ফাইলটা ঠিক করে ফেলতে হবে। ও আচ্ছা, বলতে যে আরেকটা জিনিস মনে পড়লো এখন আপনাদের, এটা কি আপনারা পেয়েছেন কিনা, আমি লাস্ট উইকে একটা দিছিলাম যে আপনারা বলছি কিনা তাও মনে নাই আপনাদেরকে আসলে, আপনারা হচ্ছে আহ, একটা এক্সেল শিট, এই একটা এক্সেল শিটে আমি দেখাই একটু আপনাদেরকে হালকা। আহ, একটু সময় নিয়ে আচ্ছা, এই এক্সেল শিটটা আমি মোটামুটি কতজনকে যে দিছি মনে নাই, আপনারা কি সবাই পেয়েছেন কিনা একটু দেখেন, যদি না পেয়ে থাকেন আমার নাম্বারে একটু আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিন, আমি দিয়ে দিব। এইটা হচ্ছে এমন একটা শীট, এই শীটে আপনি নিচের দিকে মানে আপনার তো জাস্ট টানতে হবে নিচে, আপনি এখানে দিয়ে টানবেন, এখানে যে ইয়েলো মার্ক হচ্ছে এমপ্লয়ি আইডি বসাইতে হবে, আপনি প্রতি মাসের বেনিফিটটা বসালেন, বসানোর পরে আপনার কোনো কিছু যদি অ্যাডিশন ডিলেশন থাকে আপনি এখানে অ্যাডিশন ডিলেশন করতে পারবেন, যে হ্যাঁ আমার হয়তো ফেস্টিভ্যাল বোনাস আছে বা ইত্যাদি ইত্যাদি যা আছে, কারণ আপনার লাস্ট টোটাল ইনকাম এখানে প্লাস করা। এখানে সাম আসার পরে এইটা আপনাকে টোটাল ট্যাক্সেবল ইনকাম বলবে, আপনি যদি ট্যাক্স ক্যালকুলেশনে হন তাহলে বলবে এইটা, লাস্টলি আপনাকে বলবে আপনার, এগুলো তো স্ল্যাব, লাস্টে আপনাকে বলবে আপনার টোটাল ট্যাক্স কত, আপনার যদি টিডিএস কাটা থাকে সেটা বলবে, আপনার যদি লাস্টে বলা থাকে যে না এটা আপনার লাস্ট টিডিএস এর পরে এত অ্যামাউন্ট আছে সেটা বলবে। এরপরে এটা আপনাকে বলবে যে আপনার মিনিমাম কত টাকা রিকোয়ার্ড ইনভেস্টমেন্ট আছে, ম্যাক্সিমাম যে আপনি, এখানে সূত্রটা ওইভাবেই দেওয়া যে আপনার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টটা অ্যাভেল করতে হলে আপনার মিনিমাম কত টাকা ইনভেস্ট করতে হবে, তারপরে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা আপনি পেয়ে যাবেন এখানে। আফটার দ্যাট এটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্ট, নেট ট্যাক্স লাইবিলিটি উইদাউট ইনভেস্টমেন্ট, আর এটা হচ্ছে নেট ট্যাক্স লাইবিলিটি উইথ ইনভেস্টমেন্ট। এই একটা শীটে আপনার কিছু করার নাই, এখানে শুধু ইয়েলো মার্ক যেগুলো সেগুলো হলো আপনি বসাবেন, ইয়েলো মার্ক এখানে বলে দেওয়া ইনস্ট্রাকশন। ইয়েলো মার্ক হচ্ছে ডাটা ইনপুট, আপনাকে ইয়েলো মার্কে আপনি আপনার ডাটা ইনপুট করবেন, কে কত টাকা স্যালারি পাবে বা টিডিএস কাটবেন কিনা। আর বাকি এখানে মনে করেন আমি কত পর্যন্ত টানছি, আমি মনে হয় 100 পর্যন্ত টানছি নাকি, হ্যাঁ 107 পর্যন্ত টানা। আপনি এইটার নিচে
10 লাখ পর্যন্ত যদি যাইতে চান তাহলে 10 লাখ এমপ্লয়ি টিডিএস একবারে বের করতে পারবেন, এবং 10 লাখ এমপ্লয়ি তার কত টাকা ইনভেস্টমেন্ট রিবেট দরকার আহ সেটা আপনি এখানে বের করতে পারেন। মনে করেন এটা হয় না যে কোম্পানির এসে হয়তো যারা হাই স্যালারিড আছে এরকম হয়তো এমডি টেমডি বা সিএফও সিইও এরা এসে আপনাকে জিজ্ঞেস করতেছে যে আমার তো আসলে ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড কত, আপনি এক টানে সবাইকে বলে দিতে পারবেন, এক টানে সবাইকে টিডিএস বলে দিতে পারবেন। এটা হচ্ছে এইরকম একটা এক্সেল শিট বানানো। এটা আমি তো বললাম, তারপরেও এইটা কিভাবে ইউজ করবেন এটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে। এই এক্সেল শিটও আমি অনেককে দিচ্ছি এই পর্যন্ত, আপনারা বিভিন্ন গ্রুপেও দেওয়া আছে ইনফ্যাক্ট। আপনারা যদি কেউ না পেয়ে থাকেন সে আমাকে একটু নক দেন, আমি দিয়ে দিব। আপনারা কি পেয়েছেন এটা? জি জি ম্যাডাম, পেয়েছি এটা। জি ম্যাডাম, পেয়েছি। পায় নাই অনেকে ম্যাডাম, অলরেডি পায় পেয়ে নাই। গেছে। যারা না, এটা পান নাই পায় নাই। পান নাই, যারা পান নাই তারা আপু আমাকে একটু ই করেন, একটু নক দিন। আম, আমি আমার আমার আমি ম্যাডাম আপনি পেয়েছেন? না। পান নাই, আচ্ছা বুঝতে পারছি। একটাই এটা আমি কি আজকে গ্রুপে শেয়ার করা যায়? গ্রুপে গ্রুপে কিভাবে শেয়ার করবো? এখানেই ক্লাসে শেয়ার করে দিব। মানে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে। এখানে শেয়ার করে দিলে অনেকে ডাউনলোড করে নিতে পারবে। ম্যাডাম চ্যাট বক্সে দিয়ে দেন অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে আচ্ছা দিলেই নিয়ে নিতে পারবে সব। ওকে। হোয়াটসঅ্যাপে দিলে সবচেয়ে আচ্ছা ভালো। আমি একটু বলি আপনাদের যে শীট আছে শীটে দেখবেন IS-21 যে শীট আছে এই শীটে দেখবেন যে প্রথম পেজে আমার ফোন নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটাই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এইখানে একটু আপনারা আমাকে নক দিবেন, আমি এইটাতে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর আপনাদের যদি বাজেট বা যে কোনো জিনিস, মানে এটা হচ্ছে আমাদের অফিস থেকে নেওয়া একটা প্রজেক্ট, যেই প্রজেক্টের আমরা যেটা ই করতেছি যে আমরা মোটামুটি সবকিছু একটা, আপনি এখানে কিছু জিনিসের ভিডিও পাবেন যেগুলো আপনার জন্য দরকার হবে, যেমন কম ডিভিডেন্ড দিলে আপনাকে কেন বেশি ট্যাক্স দিতে হবে, তারপরে আপনার টাইমের ইস্যু আছে, তারপরে মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আনা, প্র্যাকটিক্যাল জিনিসগুলো এখানে দেওয়া, এই আর কি। ঠিক আছে, আমি ওই ইসে দিয়ে দিচ্ছি, আমার মোবাইল নাম্বারটা ওইখানে দিয়ে দিচ্ছি। ওইখানে আপনারা আমাকে করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসি আমরা আজকে আরেকটা আয়ের আমাদেরকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে 38। ম্যাডাম আপনার মোবাইল নাম্বারটা আরেকবার শেয়ার করা যাবে কাইন্ডলি? আমি শীট যেটা দিব না এটার মধ্যে পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, তারপর আমি এখন দিয়ে দিচ্ছি। কারণ ওইটার সাথে আরো কিছু জিনিস দেওয়া লাগবে, এটা শুধু আমি যদি দেই এটা তো ইউজ করার একটা ব্যাপার আছে, পরে আমাকে আবার ফোন দিবেন যে এমনি। আমি চ্যাট বক্সে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকে কি বলছেন দেখি, ওয়ার্ড ফাইল উড বি বেটার, ইয়েস ওয়ার্ড ফরম্যাট ইজ বেটার ফর স্টাডি। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি ওয়ার্ডে নিয়ে আসবো। মানে আমার আসলে এটা কোনোটাই লাগে না, আমি ম্যাটেরিয়ালস করার পরে আহ, আপনি মানে যারা পার্টিসিপেন্ট থাকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আইদার বলি, আমার ম্যানেজার আছে, আইদার বলি যে ভাই তুমি এটা বানাও, পিপিটি বানাও, তো ওয়ার্ড বানাও, তো আমার তো কিছু করা লাগবে না, আমি ওয়ার্ড আপনাদেরকে এনে দিব। কিন্তু আজকের জন্য একটু বেয়ার করেন, কারণ আজকে আমি অলরেডি পিপিটিতে নিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে কোনটা আসলে ভালো হয়, এই আর কি। আচ্ছা, স্ক্রিন তো শেয়ার হচ্ছে না নাকি? আমাকে দেখা যাচ্ছে। কালকে তোমাকে কালকে তাকে কাজ ক্লাস করতেছি। মানি নানি মাপু, আপনার মনে হয় বেবির পাশে কথা বলছে, একটু একটু মিস করবেন। আচ্ছা, স্ক্রিন তো শেয়ার হচ্ছে কিনা একটু বললাম তো, শেয়ার হচ্ছিল নাকি? দেখা যাচ্ছে না তো। এটা এখন দেখা যাচ্ছে পিপিটিটা ভিজিবল? কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ভিজিবল। দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে,
থেকে কনসিডার। আচ্ছা, আইএস 38 কি বলছে সেটা বলি। আমরা এই মাঝখান থেকে আইএস পড়ার একটা ইস্যু আছে। এটার ইস্যুটা হচ্ছে আমরা যখন 16 পড়বো, মানে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট পড়বো, তখন অ্যাসেটের গুলা একবারে পড়বো। কারণ কি, আমি এখন আইএস 16 পড়ে ওই আইএস 21-এ যাইতে পারবো না। আইএস 16 যখন আমাকে পড়তে হবে, আইএস 16 23 একসাথে পড়তে হবে। এই কারণে আমার বলা আর কি। তো আমরা এখন আইএস ইনটেনজিবল অ্যাসেট এটা একটু দেখবো, ইনটেনজিবল অ্যাসেট কি, কেন, এটা একটু দেখবো। এটা প্রথমে 1998-এ না 98-তে হলো, তারপরে অ্যামেন্ডমেন্ট ছিল 99, তো লাস্টে অ্যামেন্ডমেন্ট ভার্সন হচ্ছে 2004-এ। ইনটেনজিবল অ্যাসেট আইডেন্টিফায়াবল একটা কি নন মনিটারি অ্যাসেট উইদাউট ফিজিক্যাল সাবস্টেন্স, এটা কোনো ফিজিক্যাল সাবস্টেন্স থাকবে না। কাইন্ড অফ কোনটা ইনটেনজিবল অ্যাসেট, আমি যদি বলি আপনার কোনো সফটওয়্যার অফিসে এসএপি আছে মনে করেন, দিস ইজ অ্যান ইনটেনজিবল অ্যাসেট। টালি আছে, ইনটেনজিবল অ্যাসেট। কেন এটা আছে, কেন ইনটেনজিবল অ্যাসেট সেটা বলি। রিকগনাইজ কখন করবেন, কখন বলবেন যে হ্যাঁ এই 10 লাখ টাকা এক্সপেন্স না, মানে আপনি মনে করেন একটা এসএপি কিনছেন, এসএপি আপনি কিনছেন হচ্ছে 10 কোটি টাকা দিয়ে। এখন এই 10 কোটি টাকা আপনি এক্সপেন্সে দিবেন নাকি অ্যাসেটে, মানে ডেবিট কি করবেন? ক্রেডিট তো ব্যাংক করবেন ঠিক আছে, কিন্তু ডেবিট কি করবেন? ডেবিট এখন করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে এটা অ্যাসেট নাকি এক্সপেন্স। তো অ্যাসেট চিন্তা করতে গেলে আমি এসএপি এটা তো মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের না, যেহেতু ইউ ক্যান নট টাচ ইট, হ্যাঁ, ফিজিক্যাল সাবস্টেন্স নাই। তাহলে আপনি দেখেন এখন যে এটা ইনটেনজিবলে পড়ে কিনা। ইনটেনজিবল অ্যাসেট এর রিকগনিশন ক্রাইটেরিয়া দুইটা। একটা হচ্ছে কি, এটার রিসোর্স, ইট ইজ রিসোর্স কন্ট্রোল বাই দ্য এন্টিটি, মানে আপনার এটা থেকে যে রিসোর্স এই আছে এটা এন্টিটি কন্ট্রোল করবে। আর ফিউচার ইকোনমিক বেনিফিট, মানে ভবিষ্যতে এটা ইকোনমিক বেনিফিট পাবেন, এসএপি তে আপনি বেনিফিট পাবেন। তো আপনি এসএপি কে একটা রিকগনিশন ক্রাইটেরিয়া, এটা ফুলফিল হয়ে গেল। এরপর আসেন গিভ গাইডেন্স অন অল থ্রি অ্যাসপেক্ট। কি আইডেন্টিফাইবিলিটি, 38 কি কোনটার গাইডেন্স দিচ্ছে? আইডেন্টিফাইবিলিটি, কন্ট্রোল, ফিউচার ইকোনমিক বেনিফিট। আচ্ছা, পরেরটা রিকগনিশন এন্ড মেজারমেন্ট অফ ইনটেনজিবল অ্যাসেট, এটা আইএস 38 এস্টাবলিশ করছে। এটা কিছু কিছু স্পেশাল সার্কামস্টেন্সের কথা এখানে বলছে, যেমন সেপারেট অ্যাকুইজিশন। আপনি অ্যাকুইজিশন হলে কি হবে, অ্যাকুইজিশন অ্যাজ এ পার্ট অফ বিজনেস কম্বিনেশন হলে কি হবে, অ্যাকুইজিশন অ্যাজ এ গভর্নমেন্ট গ্রান্ট হলে কি হবে, এক্সচেঞ্জ অফ ইনটেনজিবল অ্যাসেট হলে কি হবে, ইন্টারনালি জেনারেটেড অ্যাসেট, আপনি ইন্টারনাল ভাবে কিছু অ্যাসেট জেনারেট করছেন ইনক্লুডিং গুডউইল, অনেক বছর ধরে বিজনেস করতেছেন, এখন এটা একটা গুডউইল হয়েছে, এইটা আসলে কি করবেন, সেগুলোর কথাবার্তা আইএস-38 বলা। ইন্টারনালি জেনারেটেড ইনটেনজিবলস যেটা আছে, আইএস-38 gives further guidance, classification, generation of the asset into research phase and development phase। একটা আছে আপনি কোম্পানির এক্সপ্রেস করতেছেন, এটা নর্মালি ফার্মাসিউটিক্যাল সাইডে দেখা যায়, এক্সপ্রেস করতেছেন, একটা হতে পারে রিসার্চ আর একটা হতে পারে ডেভেলপমেন্ট। কখন এটাকে রিসার্চ বলা হবে, কখন এটাকে এক্সপেন্স ধরতে হবে, কখন এটা ডেভেলপমেন্ট ফেজে হয়ে অ্যাসেট হবে, সেগুলোই আইএস-38 বলা আছে। আচ্ছা, ওগুলাতে আস্তে আস্তে আমরা আসবো। স্ট্যান্ডার্ড এখানে দুইটা রিকগনিশন এবং দুইটা মডেল রিকগনাইজ আপনি করলেন, করার পরে দুইটা মডেল বলতে, একটা হচ্ছে কস্ট মডেল, একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। তো কস্ট মডেলের এটা একটু বলি, ফাইনাইট ইউজফুল লাইফ থাকবে আর ইনডিফিনিট ইউজফুল লাইফ, দুইটাই থাকতে পারে। যে আপনার ইনটেনজিবল অ্যাসেট ফাইনাইট, মানে একটা আছে যে আপনি ইনটেনজিবল অ্যাসেট এই কয় বছরই ইউজ করতে পারবেন, আর একটা হতে পারে যে না আপনি আজীবন ইউজ করতে পারবেন, এরকমও হতে পারে। আর কিছু ডিসক্লোজার প্রেসক্রাইব করা আছে। এবার আসুন আস্তে আস্তে আমরা সামনে। ইনটেনজিবল অ্যাসেট আইডেন্টিফায়াবল নন মনিটারি অ্যাসেট, যেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন কিন্তু ফিজিক্যাল কোনো সাবস্টেন্স থাকবে না, লাইক সফটওয়্যার, ব্র্যান্ড, মিউজিক, ফিল্ম রাইট, ডেভেলপমেন্ট। রিকগনিশন, intangible assets are recognized if it is probable that the future economic benefits that are attributable to the asset will flow to the entity, মানে আপনি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবেন শুধু। আরেকটা কি, কস্ট অফ দ্য অ্যাসেট ক্যান বি মেজার্ড রিলায়েবলি, আপনি অ্যাসেটের কস্ট, এটা তো কস্ট মেজার না করলে তো আপনি লিখতেই পারবেন না, 10 কোটি লিখবেন না 5 কোটি লিখবেন, এটাই তো লিখতে পারবেন না, সেটা বলো। আচ্ছা, এবার আসেন হচ্ছে ইন্টারনালি জেনারেটেড ইনটেনজিবল অ্যাসেট। রিসার্চ, রিসার্চ, অল রিসার্চ কস্ট আর চার্জ টু এক্সপেন্স হোয়েন ইনকার্ড, যখন রিসার্চ কস্ট হবে
তখন এটাকে এক্সপেন্স করে দিবেন। ডেভেলপমেন্ট কস্ট আর ক্যাপিটালাইজ only after the technical and commercial feasibility of the resulting product has been established. আপনার যখন কোন একটা প্রোডাক্ট, এটা নর্মালি ফার্মাসিউটিক্যাল সাইডে দেখা যায়, তারা তো আর&ডি বেশি করে, আর&ডি সাইডে বেশি করে। তো যতক্ষণ পর্যন্ত না টেকনিক্যাল এবং কমার্শিয়াল ফিজিবল, মানে ঠিক আছে এই ওষুধটা আসবে এমন যে এই ওষুধটা টেকনিক্যালি ওকে, কমার্শিয়ালও এটা বিক্রি করা যাবে, এই ধরনের সিচুয়েশনে যখন আসবে তখন তারপর থেকে আর কি বলতেছে এটাকে ওই কস্টটাকে ক্যাপিটালাইজ করবে। তার আগ পর্যন্ত রিসার্চ কস্ট করবে, মানে এক্সপেন্স ডেবিট করবে, ব্যাংক ক্রেডিট করবে। কি এখন কস্টটা কি হবে? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আপনি যখন করবেন তখন তো আপনার অনেকগুলো লোক থাকবে, কোটি কোটি টাকার স্যালারি দিতে হবে। এই স্যালারি যে দিচ্ছেন আপনি, এখন এইটা কি এক্সপেন্স করবেন নাকি আপনি অ্যাসেট করবেন, সেই কথাটাই এখানে বলা। প্রথমে আপনি এটা এক্সপেন্স করতে থাকবেন, যখন আপনি বুঝবেন যে টেকনিক্যাল এবং কমার্শিয়াল ফিজিবল প্রোডাক্টের অবস্থায় চলে আসছে, তারপর থেকে আপনি ইনটেনজিবল অ্যাসেট ডেবিট করবেন আর ব্যাংক ক্রেডিট করবেন, এটা বল। আচ্ছা, ইন্টারনালি জেনারেটেড অনেক কিছু হইতে পারে। গুডউইল যেটা সবচেয়ে বেশি আছে, স্টার্ট আপ কস্ট, ট্রেনিং কস্ট, লোকেশন কস্ট, এগুলার কথা একটু বলি, এগুলোর কথা আসলে না বললে হয় না। গুডউইল একটা, মনে করেন এই যে XYZ ধরেন যে একটা কোম্পানি অনেক বছর ধরে করে করে তার একটা ব্র্যান্ড ভ্যালু হয়ে গেছে, এখন সে এই ব্র্যান্ডটা বাইরে বিক্রি করতে পারবে। সে আপনি দারাজের কথা বলেন, দারাজের একটা ব্র্যান্ড হচ্ছে, দারাজ এখন এটাকে বাইরে বিক্রি করতে পারবে, বা নগদ, ওকে নগদের কথা বলে, নগদ এখন এটা বাইরে বিক্রি করতে পারবে। কিন্তু বাইরে বিক্রি করতে পারলেও এটা নিজের ব্যালেন্স শিটে কিন্তু গুডউইল কে ডেবিট করতে পারবে না। কারণ কি, এইটা নিজের যে ইন্টারনালি জেনারেটেড যে গুডউইল, সে এই নিজের ইন্টারনালি জেনারেটেড গুডউইল কে কখনোই ডেবিট করে রাখতে পারবে না। আবার সে নিজে একটা কাস্টমার লিস্ট বানাইছে, নগদের কাছে কিন্তু হিউজ কাস্টমার লিস্ট এবং অনেক ইনফরমেশন। আপনি একটু খেয়াল করে দেখেন, আমরা ব্যাংকে কত ইনফরমেশন দেই, বিকাশে কত ইনফরমেশন দেই, আমার মানে জ্ঞাতি গোষ্ঠীর সব ইনফরমেশন কিন্তু ওই ওই জায়গাটাই বলা যায় যে আছে। তো এত বড় 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 ইনফরমেশন কিন্তু নিজের জেনারেটেড, এই কারণে সে কিন্তু এটাকে অ্যাসেট হিসাবে বলতে পারবে না। সে কিন্তু এটা বাইরে চাইলে, মানে ওরকম যদি হয়, অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্সপেক্টিভে ইটস নট লিগেল। সে যদি চাই এটা যদি বাইরে বিক্রি করতে যায়, তখন কিন্তু সে ভালো একটা অ্যামাউন্ট পাবে, তারপরেও কিন্তু সে ইন্টারনালি জেনারেটেড এটাকে অ্যাসেট বলতে পারবে না। সেম এজ ট্রেনিং কস্ট, যে হ্যাঁ আপনি ট্রেনিং করে আহ, সবাইকে একটা নলেজ টলেজ দিলেন, ভালোই করলেন, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে ওই ট্রেনিং করার পরেও, ট্রেনিং এর পরে যে যারা থাকবে তারা খুব ভালো পারফরমেন্স দিলেও এটাকে আপনি ট্রেনিং কস্টটাকে অ্যাসেট হিসাবে বলতে পারবেন না। এই কয়েকটা একটু ইম্পর্টেন্ট ছিল। গোছাইনি। বলেন। আচ্ছা, গোছাইনি। এরপর এখন সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কি হবে? ইনিশিয়াল তো আমরা বুঝলাম, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কি হবে? ক্লাসিফাইড অ্যাজ হ্যাভিং আইদার ফাইনাইট অর ইনডেফিনিট লাইফ, মানে আপনার এটা কিন্তু এমনও হতে পারে, অনেক কিছু কিছু সফটওয়্যার আছে না যে আপনি আজীবন ইউজ করতে পারবেন, হয়তো লাইফ টাইমের জন্য আপনি এটা কিনে নিচ্ছেন, এরকম। Indefinite means that there is no foreseeable limit for which asset is expected to generate cash flow. A may counted for using cost model or in limited case revaluation model. Assets are carried at cost. Cost model কি হবে? Cost minus accumulated amortization by any accumulated impairment loss. আর normally subsequent expenditure যেটা এটার সাথে related is recognized as an expense after its purchase or completion. কারণ after purchase এ normally এটার কোনো হয় না, যেটাকে আপনি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে যেমন আফটার, মানে কেনার পরে আরো কিছু কস্ট থাকে যেটাকে আপনি অ্যাসেটাইজ করতে পারেন, কিন্তু ইনটেনজিবলে এটা কিন্তু খুব কমই দেখা যায় যে যেটাকে অ্যাসেটাইজ করতে পারেন। নর্মালি তারপরের যে খরচ হয় সেটাকে আপনি এক্সপেন্স হিসেবে দিতে হবে। আচ্ছা, cost of an intangible asset with a finite useful life is amortized over that life. ফাইনাইট যদি হয়, মানে আপনি যদি জানেন যে হ্যাঁ ওর ইউজফুল লাইফ 50 বছর, তাহলে তো আপনি amortize করবেন যে 50 বছর ধরে। আর impairment testing under IAS 36 is required whenever there is an indication that carrying amount exceeds the recoverable amount. এটা আমরা 36 এ পড়বো, এই লাইনটা এখানে পড়বো না। আচ্ছা,
এটা গেল ফাইনাইট। এবার আসেন ইনডিফিনিট। Intangible assets that indefinite useful life are not amortized but are tested for impairment on an annual basis. এটা কি? এটা হচ্ছে আপনি জানেন না যে এই অ্যাসেট আপনি কতদিন ইউজ করতে পারবেন। সেটাকে বলতেছে কি যে এটা অ্যামোর্টাইজ করে না বাট টেস্টেড ফর ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট মানে 36 আর 36 ইম্পেয়ারমেন্টে দেখে যে এটা টেস্ট করে অন অ্যান অ্যানুয়াল বেসিস, প্রত্যেক বছর বছর এটা মাস্ট টেস্ট করতেই হবে। ইফ দ্য রিকভার অ্যামাউন্ট ইজ লোয়ার দেন দ্য ক্যানিং অ্যামাউন্ট দেন লস একটা ক্রিয়েট করতে হবে, সেটা বলছে। আচ্ছা, রিভালুয়েশন মডেল হচ্ছে আপনি রিভালুয়েশন করে এটার যদি গেইন হয় সেই গেইনটা আপনি দিলেন যে তখন ইনটেনজিবল অ্যাসেট ডেবিট দিলেন, আর রিভালুয়েশন অফ ইনটেনজিবল অ্যাসেট এটাকে ক্রেডিট করে দিলেন, সেটা বলছে। আচ্ছা, রিভালুয়েশন ইনক্রিজেস আর রিকগনাইজড ইন আদার কম্প্রিহেনসিভ ইনকাম। রিভালুয়েশন তো আদার কম্প্রিহেনসিভ ইনকাম যাবে। অ্যাকুমুলেটেড ইন ইকুইটি তার মানে কোথায়? যে শেয়ার হোল্ডার ইকুইটির নিচে যেখানে থাকে, রিজার্ভের নিচে থাকে ওইখানে ইকুইটি বলতেছে। ডিক্রিজ দ্য চার্জ ফার্স্ট এগেইনস্ট রিভালুয়েশন সারপ্লাস। যদি রিভালুয়েশন ডিক্রিজ হয় তখন কি করবেন? প্রথমে রিভালুয়েশন সারপ্লাস যদি থাকে সেটাকে নীল করতে হবে, দেন পিএনএল যাবে। এই জায়গাটাই ম্যাক্সিমাম মানুষ ভুল করে বসে। আচ্ছা, ভুলটা কি করে সেটা একটু বলি। প্রথমে আপনি রিভালুয়েশন একটা ক্রিয়েট করলেন যে হ্যাঁ আমার এই ইনটেনজিবল অ্যাসেটের রিভালুয়েশনটা বাড়ছে, বেড়ে মনে করুন 10 কোটি টাকা বাড়ছে। আচ্ছা, আপনি 10 কোটি ডেবিট করছেন, ওসিআই তে দিয়ে দিচ্ছেন, রিভালুয়েশনের এতে ইকুইটিতে আছে। পরবর্তীতে যদি দেখা যায় 3 কোটি লস হয়েছে তখন আপনি কি করবেন? অ্যাসেটের দাম তো কমাইছেন, ঠিক আছে 3 কোটি কমাইছেন, এখন কি আপনি এক্সপেন্স হিসেবে পিএনএল এ দিবেন? না, উত্তর হলো না। মানুষ নর্মালি এটাই করতে চায় যে পিএনএল এ দিবে, লস দেখাবে, কিন্তু উত্তর হলো না। প্রথমে আপনার যে ইকুইটি থাকবে রিভালুয়েশন সারপ্লাস যেটা আপনি ক্রিয়েট করছিলেন গেইনের জন্য, ওইটা আগে 3 কোটিতে কমান। ওরা যদি 10 কোটি বাড়াই থাকেন ওটা 3 কোটি কমান, 7 কোটি থাকে। তারপরে ওটা যখন নীল হবে তারপরে যাবে এটা পিএনএল, সেটা বুঝতে হবে। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন আমরা মাঝে মধ্যে দেখা যায়, কিছু কোশ্চেন এটা সবাই এই থাকে, অনেকেরই এটা এই থাকে, তো ওই কোশ্চেন গুলা এখানে আনা যে কাস্টমার লিস্ট কি আমরা ক্যাপিটালাইজ করতে পারবো কি পারবো না। এখানে আবার একটু বলি, এটা বাংলাদেশের সার্কামস্টান্সে অনেক সময় ম্যাচ করবে না। বাংলাদেশের সার্কামস্টান্সে কিন্তু জিনিসটা ম্যাচ হবে এরকম না। এটা একটু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা, যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, bank purchase information about subscribers from a telecom company in order to reach targeted customer via phone, SMS or other advertising media. আচ্ছা, এখন একটু বলি এই ব্যাংক কি করছে? টেলিকম কোম্পানির কাছ থেকে কিনছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা লিগ্যাল না। আচ্ছা, can the bank recognize the expense incurred via as an intangible asset? Bank expects to generate future economic benefit, correct? সে future economic benefit পাবে কি পাবে না from the data, since it will get new customer using the data and the bank does not have the sufficient control over the expected economic benefits, but the bank does not have. আচ্ছা, the reason is that bank cannot guarantee sales from the customers, তাই না? দেখে, কারণ ব্যাংক তো কাস্টমারের কাছ থেকে আসলে জানে না যে পাবে কি পাবে না। আচ্ছা, therefore should not the bank just expense the data as part of our advertising activities? Normally advertising activities cannot be capitalized. Yes, you actually can capitalize the subscriber information, in other words the customer list. আপনি যে কাস্টমার লিস্টটা কিনছেন এটাই you can capitalize. Let's just assume that this is happening in jurisdiction in which such a purchase is not illegal. আমরা এটা বলে নিচ্ছি, এখানে এই পুরা কোশ্চেনটাকে আমরা বলে নিচ্ছি যে ইটস নট ইলিগেল, এটা আগেই বলে নাও। হ্যাঁ, লেটস স্প্লিট, এটা দুইটা ভাগে স্প্লিট করি। হ্যাঁ, is the purchase customer list an intangible asset at all, আর can it capitalize that intangible asset? আচ্ছা, প্রথমে আসি 1 নাম্বার। Intangible asset is an identifiable non-monetary asset, এটা তো আমরা জানি। Customer list has no physical substance, so physical substance নাই। Number 1 is non-monetary, হ্যাঁ non-monetary, but is it identifiable? Again, under IAS 38, asset is identifiable if it is separable, আপনি যদি সেপারেট করতে পারেন। So you can separate it or detach it from the entity. You can actually sell it, transfer it, license it, rent it, do whatever you like. Also, assets arising from contractual rights can be
সেপারেবল কি, তো সেপারেট তো আপনি করতেছেন, হ্যাঁ। এরপর আসেন পরেরটাই, if you purchase the customer list, is this separable? Yes, it is. The seller was a telecom company and it is clearly able to put this list up, separate it, sell it to the bank. So yes, the customer list is identifiable. So এটা identifiable মানে কি আপনি separate করতে পারছেন, এটা identifiable হয়ে গেল। এবার আসেন here that the customer list must contain identification details of the subscribers in order to target them directly. It is not a mere description of the specific group ইত্যাদি ইত্যাদি। কাস্টমার লিস্ট ইজ ডেফিনেটলি অ্যান ইনটেনজিবল অ্যাসেট বিকজ ইট ইজ আইডেন্টিফাইবল, কারণ আপনি সেপারেট করতে পারতেছেন। নন মনিটরি আছে, হ্যাঁ এটা নন মনিটরি, এবং উইদাউট ফিজিক্যাল সাবস্ট্যান্স। আচ্ছা, ক্যান ক্যাপিটালাইজ কাস্টমার লিস্ট, প্রথমে তো আমি এটা বলছি যে হ্যাঁ you can capitalize intangible assets only if future economic benefits come to the company এবং cost reliable measure। আচ্ছা, future economic benefit কি আসবে? Yes, of course, otherwise he would not have the board that way। আমরা অনেকে বলি যে ফিউচার ইকোনমিক বেনিফিট কতটুকু আসবে আমি জানি না, কিন্তু যদি বেনিফিট আপনি এখানে তো অ্যাকচুয়ালি ফিউচার ইকোনমিক বেনিফিট মেজার করতে বলা নাই, কস্টটা যেমন মেজার করতে বলছে, ফিউচার ইকোনমিক বেনিফিট তো মেজার করতে বলা নাই। ফিউচার ইকোনমিক বেনিফিট আসলেই হবে সেটা বলছে। তো আপনি যদি নাই আসতো তাহলে তো আর কিনতো না। The question said that bank expected to get new customers. আসছেন এবার। Standard does not ask you to quantify these benefits, যেটা একটু আগে বললাম যে এটা তো কোয়ান্টিফাই করতে বলে নাই, or measure the future economic benefits, it is almost impossible। আপনি পসিবলই না এটা, কারণ তো কোনো কিছুর ক্ষেত্রেই পসিবল না। You should not expect to control these future economic benefits. That's also rarely possible. So the bank expects future economic benefit from the list, নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া মেট। এবার নাম্বার টু তে যান। আর কস্ট কি মেজার রিলায়েবল? হ্যাঁ, এটা তো কস্ট তো রিলায়েবল, কারণ আপনি তো কিনছেন। জাস্ট একটা ব্যাপারে একটু কেয়ারফুল করতে বলছি, ইউ ক্যান নট ক্যাপিটালাইজ দ্য কাস্টমার লিস্ট দ্যাট ইউ জেনারেটেড ইন্টারনালি। ওই যে প্রথমে বললাম যে ইন্টারনালি জেনারেটেড অ্যাসেট করুই, কাস্টমার লিস্ট, ট্রেনিং কস্ট, এগুলা কিন্তু অ্যাসেটাইজ করা যাবে না, সেটাই আর কি। কারণ cost cannot be measured reliably in this case, আর you just cannot distinguish আপনার এটা কষ্ট তো নিজের জেনারেটেড হলে আপনি কেমনি এটা কষ্ট করবেন সেটা বলতে। এখানে আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনের অ্যান্সারটা এখানে দেওয়া আছে, অ্যান্সারটা আপনারা একটু দেখে নিন। কোশ্চেন থ্রিও একটা আছে, এটাও একটু দেখে নিন আপনারা, হ্যাঁ। তো দ্যাটস অল। এখন একটু শুনি, কারো কি আর কোনো কোশ্চেন আছে? ম্যাডাম, এই যে ইনডেফিনিট টাইম যেটা সফটওয়্যার যদি হয় তো অনেকদিন ইউজ একটু করতে জোরে পারবে। বলবেন জোর ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? জি শোনা জি যাচ্ছে? জি জি ক্লিয়ার শোনা। ওই যে ইনডেফিনিট টাইম আর ডেফিনিট টাইম, মানে ইনডেফিনিট টাইম হুম হলে এটা তো অনেক সময় হতে পারে, কিন্তু অ্যামোর্টাইজেশন হুম করতে গেলে তো একটা টাইম ফিক্সড করা লাগে। হুম হুম বিশেষ হুম করে সফটওয়্যার বেলা তো দেখা যায় যে বলতে পারতেছে না যে কতদিন ইউজ করবে, দেখা যায় যে বলতে যে এটা হুম অনেকদিন চলবে। বিশেষ করে হুম সফটওয়্যার বেলায় তো সমস্যাটা হয়, তাই না? হুম 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 তো সেক্ষেত্রে তো একটা টাইম ঠিক করা লাগবেই, তাই না? হুম হুম তখন হুম। বেসিসটা কি হয়? এখন যদি বাংলাদেশে বলি, বাংলাদেশে নর্মালি এটাকে আপনার টেকনোলজি মানে সফটওয়্যারের আরো কিছু ব্যাপার আছে, শুধু এইটুকু দিয়েই ছেড়ে দিলে হবে না। টেকনোলজি আপডেটেড কিন্তু খুব দ্রুত হচ্ছে, হ্যাঁ। আজকে মনে করেন টালি যেই জায়গায় আছে, গত 5 বছর আগে টালি তো খুবই ছিল, গত ধরেন আপনি 10 বছর আগে বা হ্যাঁ 10 বছর আগে ধরেন, 10 বছর আগে যদি ধরেন বা 12 সালের দিকে, যদি 12-13 সালের দিকে ধরেন, তখন কিন্তু এসএপির এতই ছিল না, টালিটা খুব একটা ইসে ছিল, কিন্তু এখন কিন্তু টালি নেমে এসএপি উঠছে, অনেকেই টালি বাদ দিয়ে এসএপি তে চলে যাচ্ছে। এখন এখানে টেকনোলজি কতটুকু অ্যাডাপ্টেড ওই সফটওয়্যারের সাথে, এটাও একটু চিন্তা করতে হবে। আমি আজকে বসে যদি চিন্তা করি যে এসএপি আসলে আমার চলবে 50 বছর, এইটা আসলে অ্যাকসেপ্টেবল কিছু না। এসএপি একটা টেকনোলজিক্যাল প্রোডাক্ট, এটা 50 বছর চলার কথা না, কারণ এআই বা টেকনোলজি যত দ্রুত চেঞ্জ হচ্ছে, অবশ্যই আরো নতুন নতুন অনেক আপডেটেড সফটওয়্যার আসবে, তখন দেখা যাবে এসএপিটা আর অতটাই হবে না। আচ্ছা, এটা একটা গেল রাইট। টেকনোলজিক্যাল পয়েন্ট। সেকেন্ড আসেন, আপনি যদি এখন অ্যামোটাইজ করতে যান, অ্যামোটাইজেশনের যে ফাইনাইট ইউজফুল লাইফ, এটা ম্যানেজমেন্টের ডিসিশন যে ওনারা একটু টেকনোলজিক্যাল ভায়াবল কিনা এগুলা চিন্তা ভাবনা করে একটা ফাইনাইট ইউজফুল লাইফ ধরবে,
এটা আইএস এখানে পুরো সাইলেন্ট। আরেকটা কাজ করতে পারি যে না, এটাকে আমরা অ্যামোর্টাইজেশন না করে এটা আপনাকে ইনডেফিনেট ইউজফুল লাইফ, মানে ডেফিনেট না, ইনডেফিনেট ইউজফুল লাইফ এই হিসাবে আমরা চিন্তা করে রেখে দিতে পারি। এই হিসাবে চিন্তা করে রাখলে কিন্তু আবার একটা পয়েন্ট আছে, সেটা কিন্তু আইএস 36 অনুযায়ী প্রতি বছর বছর ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা চিন্তা করতে হবে। যেমন আপনি যদি টালির কথা ধরেন, তাহলে টালি কিন্তু প্রত্যেক বছরে যখন ধরবে যে হ্যাঁ আজকে আমার এটার ভ্যালুয়েশন কিরকম আছে, ওর কিন্তু ভ্যালুয়েশন কমে যাবে, আস্তে 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 কমে যাবে। কেন? এখন এসএপিটা আস্তে আস্তে অনেক ভায়াবল, ওইটা হচ্ছে ভালো, ইনফরমেশন ভালো দেয়, বেশি সিকিউর, তো ইত্যাদি ইত্যাদি এই ধরনের অনেক কিছু পয়েন্ট গুলা আতে তখন কিন্তু দেখা যাবে যে এটা হয়তো ইম্পেয়ারমেন্ট লস আসবে। এই দুইটা জায়গায় আসলে আছে। রাইট, ঠিক বলছেন। আমি একটা সমস্যা করছিলাম, সেটা হলো হুম চিটাগং স্টক এক্সচেঞ্জে ওয়ার্ল্ড ক্লাস একটা সফটওয়্যার নিয়ে এসেছিল, সেটা সম্ভবত হুম 2013 সালের দিকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো ওটা কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস, এমনকি হুম এই সফটওয়্যার গুলো কন্টিনিউয়াস কিন্তু আপডেট হতে থাকে। হুম হ্যাঁ, হুম তো এটা যখন ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে তখন কিন্তু কেউ লাইফ টাইম বলতে পারতেছে না যে এটা তো হুম আসলে হুম আমি হুম তখন অডিটর বলতেছে যে না, তুমি এটা লাইফ টাইম ফিক্স করা লাগবে। হুম 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 বুঝছেন? এই জন্য আমি কোশ্চেনটা করলাম, কারণ দেখা যায় যে অনেক জায়গায় এই ঘটনাটা ঘটে। যদিও হুম ওটা ওয়ার্ল্ড ক্লাস সফটওয়্যার বিধায় হয়তো বলা যায় যে ইনডেফিনিট, কিন্তু আসলে আপনি যেটা বলছেন রাইটলি, যে হ্যাঁ এটা আসলে কতদিন থাকবে, টেকনোলজিক্যাল চেঞ্জ আছে, ঠিক না? হুম 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 হুম। এটা টেকনোলজিক্যাল থ্যাংক চেঞ্জ ইউ। হচ্ছে, কতদিন থাকবে বলা যায় না। আপনি জি জি মোর ওভার আপনি মনে করেন আরেকটা ব্যাপার আছে, যেমন আপনি ধরেন একটা টেকনোলজিক্যাল প্রোডাক্ট হইতে পারে, আপনি এখন ধরতে পারেন ইউজফুল লাইফ 20 বছর, আবার জি আপনি আগামী বছর যে যখন ম্যানেজমেন্ট এগুলো ই করবে, আপনার তো ইউজফুল লাইফ এটাও রিভাইজ করতে হবে। আগামী বছর যে দেখা যেতে পারে যে ওই টেকনোলজিক্যাল প্রোডাক্ট আর 2 বছরের মধ্যে নাই, তখন আপনার ওই ইউজফুল লাইফ টেনে নামায় 2 বছর আনতে হবে, তখন জি ওইটা জি, আবার হতে মানে হতে পারে। ইসে চলে যাইতে হবে, এই আর কি। হ্যাঁ, তো থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ। আর কি। ঠিক আছে জহির ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে সবাই ভালো থাকেন। ওকে, থ্যাংক ইউ। শ্যাম ভাই, তাহলে আমি বের হলাম, হ্যাঁ? ভালো থাকেন। জি, আপনি ভালো থাকেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি। সালাম আলাইকুম ম্যাডাম।